আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খবর আসছে যে ইরানের বিজ্ঞানীরা বারবার রাশিয়া সফর করছেন। খবর এও আসছে যে রাশিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে সাহায্য করছে। প্রশ্ন হলো, এতে নতুন কি আছে? নতুন বিষয় হলো ইরান এমন প্রযুক্তি ও পদ্ধতি রাশিয়া থেকে নিচ্ছে যার মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, কিন্তু টেস্ট করবে না। অর্থাৎ পরীক্ষা ছাড়াই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজ এগিয়ে নিচ্ছে। ইরানের বিজ্ঞানীরা রাশিয়ায় বারবার যাতায়াত করছেন। বড় বড় আন্তর্জাতিক পত্রিকাগুলো আগামীকালই এটি প্রকাশ করবে এবং এতে ইরান আরও বেশি বিপজ্জনক শক্তি হিসেবে সামনে আসতে পারে। অন্যদিকে ইরান অন্য দেশগুলোর প্রতি কিছুটা নরম অবস্থানও দেখিয়েছে। স্কাই নিউজকে ইরানের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ভাবছি ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করে দেব, যাতে দেশের স্বার্থে আরও এগিয়ে যাওয়া যায়। ওদিকে ইরান 5 দিন আগে সাগর পথে সিঙ্গাপুরে যাওয়া একটি জাহাজ আটক করেছিল। 5 দিন পর সেই জাহাজ ও তার 21 জন ক্রু সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে আইএই এর প্রধান বলেছেন যে তাদের পরিদর্শকরা এখন ইরানে আছেন। যেসব পারমাণবিক স্থাপনায় হামলা হয়নি সেখানে তারা তদন্ত করেছেন। সব কিছু ঠিক আছে এবং তারা ইরানের কাছে এখনও দাবি জানাচ্ছে যে যেসব নিউক্লিয়ার সাইটে আমেরিকা ও ইসরায়েল হামলা করেছে সেখানে আমাদের পরিদর্শকদের তদন্ত করতে দেওয়া হোক। অন্যদিকে আমেরিকার এক সাবেক সিআইএর শীর্ষ গুপ্তচর একটি পডকাস্টে এমন বড় তথ্য ফাঁস করেছেন যে খুব শীঘ্রই পুরো অঞ্চলে চাঞ্চল্য তৈরি হতে পারে। সাবেক সিনিয়র সিআইএ অফিসারের দাবি, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে 12 ডেজ ওয়ারের সময় হুমকি দিয়েছিলেন যে যদি আপনি ইরানে হামলা না করেন তবে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং আমরা ইরানের বিরুদ্ধে তা ব্যবহার করব। এদিকে ইরানের আইআরজিসির এক কর্মকর্তা বলেছেন, 12 দিনের যুদ্ধের সময় 27 থেকে 30টি দেশ আমাদের উপর গোপনে ও ছলছাতুরির মাধ্যমে হামলা করেছিল। অর্থাৎ সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন ন্যাটোর দিকে। তিনি বলেন, আমরা সবার জবাব দিয়েছি এবং এই যুদ্ধ আমরা জিতেছি। اقداماتی که قابل پیش بینی بود ولی با این سرعت و با این تراکم در یک زمانبندی مشخص علیه ما اون اقدامات انجام شد این هم در کشورهای جهان تا الان। এখন ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো আছে সেগুলোর স্যাটেলাইট ইমেজ যখন পরীক্ষা করা হচ্ছে তখন দেখুন কয়েকটি ছবি সামনে এসেছে। সেসব স্যাটেলাইট ছবিতে প্রমাণ পাওয়া গেছে যে ইরান তার নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আরও বড় করে ফেলেছে, বিস্তৃত করেছে এবং সেগুলোকে পুনর্নির্মাণও করেছে। অর্থাৎ যদি কোথাও কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তারা তা ঠিক করে ফেলেছে, পুনরুদ্ধার করে নিয়েছে। এমনকি তারা তাদের নিউক্লিয়ার সাইটগুলো আরও প্রসারিত করে ফেলেছে, ছড়িয়ে দিয়েছে। ওদিকে মোহাম্মদ বিন সালমান যখন ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন খবর বের হলো যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পের জন্য এবং সেই চিঠি মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে পাঠানো হয়েছে। যখন এ খবর চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল তখন ইরান ব্যাখ্যা দিল, পেজেশকিয়ান যে চিঠি লিখেছেন তা ট্রাম্পের জন্য নয়। যদিও চিঠি পাঠানো হয়েছিল কিন্তু সেটা শুধু মোহাম্মদ বিন সালমানের জন্যই ছিল। ইরান যেভাবে একের পর এক বিবৃতি দিচ্ছে তাতে শত্রুরা ইরানের উপর বিশ্বাস করার আগে 10 বার ভাবছে। স্কাই নিউজের যে সোর্স আমি আপনাকে দেখিয়েছি সেখানে একজন ইরানি কর্মকর্তা বলেছিলেন, আমরা ভাবছি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব যাতে আমাদের উপর থাকা নিষেধাজ্ঞাগুলো কমে। কিন্তু এখন আরেকটি বিবৃতি দেখুন। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে বন্ধ করার কথা ভাবাটাই দেশের সঙ্গে গাদ্দারি, তাই আমরা কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে বন্ধ করব না। আরবদের আমরা মুসলমানরা মাথায় বসিয়েছি, কিন্তু আজ আরব দেশগুলো তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। এখন বিশ্বের মুসলমানরা আরবদের উপর ক্ষুব্ধ। ভাবুন, আমি গতদিনে বারবার চিৎকার করে বলেছি ইসরায়েল যেখানে পা রাখবে সেখানেই দখল করবে। এখন আপনার স্ক্রিনে দৃশ্যটা দেখুন। অফিসিয়াল রিপোর্টও বের হয়েছে। লেবাননের এই দৃশ্যটি দেখুন। ইসরায়েল 4000 স্কোয়ার মিটার জমি দখল করেছে লেবাননের এবং শুধু দখলই নয়, সেখানে দেয়াল বানিয়ে ঘিরে দিয়েছে। ইসরায়েল পুরো 4000 স্কোয়ার মিটার লেবাননের জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। প্রশ্ন একই, কেন আরব দেশ মুখ খুলছে না? কেন? সত্যিটা হলো মোহাম্মদ বিন সালমান, ইউএই, মিশর এই দেশগুলো নিজেদেরই তাদের আরব ভাইদের স্বার্থ বিক্রি করে দিয়েছে। এদের কাছে বাইতুল মুকাদ্দাসেরও কোনো মূল্য নেই। আর যদি সুযোগ পাই একদিন দেখবেন বিন সালমান মক্কা মদিনা নিয়েও ইসরায়েলের সঙ্গে ব্যবসা শুরু করে দেবে। ওদিকে হামাসকে ইসরায়েল নিজের শক্তিতে শেষ করতে পারছে না, তাই মিলিশিয়ার কিছু লোককে অস্ত্র দিয়ে রাফা গাজা এলাকার ভেতরে দাঁড় করিয়ে দিয়েছে ইসরায়েল। এরা মুসলমানই, কিন্তু এখন তাদের হাত দিয়েই ফিলিস্তিনিদের ও হামাসকে মারতে সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র তুলে দিয়েছে ইসরায়েল। আপনাদের জানাই, গাজায় ইসরায়েল যে বিমান হামলা করেছে তাতে 28 জন ফিলিস্তিনি শহীদ, যার মধ্যে শিশুদেরও মৃত্যু হয়েছে। ইসরায়েল যে হামলা করেছে এতে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করেছে এবং আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। বাহানা দেখানো হয়েছে হামাস নাকি সিজফায়ার লঙ্ঘন করে গুলি চালিয়েছে, সে কারণে তারা বিমান হামলা করেছে যাতে 28 জন ফিলিস্তিনি মারা গেছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, সিজফায়ারের কোনো মূল্য নেই।
আমেরিকা ইসরায়েল চাইলে যে কোনো সময় আবার গাজায় হামলা চালাতে পারে। ট্রাম্প মধ্যস্থতাকারীদের যেমন মিশর ও কাতারকে হুঁশিয়ারি করে বলেছেন, হামাস যদি অস্ত্র না ফেলে তাহলে এই যুদ্ধ আবার শুরু হবে এবং তা ভয়ঙ্কর রূপ নেবে। সুতরাং এখনই ধরে নেওয়া ভুল হবে না যে গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে। গাজার অবস্থা এখনও খুব খারাপ। গাজার যুদ্ধ আবারও শুরু হতে পারে। আর আপনাদের আবারও জানিয়ে রাখি, আমি আগেও জানিয়েছি, হামাস স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা অস্ত্র ফেলবে না। সুতরাং বিষয়টি এখন পুরোপুরি পরিষ্কার। গাজার উপর আবার ব্যাপক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। গাজা ওয়ার 2.0 শুরু হতে পারে। ওদিকে ফিলিস্তিনিদের রক্ত বিক্রি করে মোহাম্মদ বিন সালমান যে চুক্তি করেছে তা সৌদি আরবের জন্য লাভজনক হতে চলেছে। কিভাবে? দেখুন, এই ভিডিওতে ট্রাম্প ঘোষণা করেছেন, আমাদের প্রথম নন ন্যাটো পার্টনার এখন সৌদি আরব এবং আমরা খুব শিগগিরই সৌদিকে F-35 ফাইটার জেট দেব। আরও বহু কাজ একসঙ্গে করব। মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর যে ডিলগুলো হয়েছে তার খুশিতে ট্রাম্প একটি বিশেষ ডিনারের আয়োজন করেন। যে দৃশ্যগুলো আমি আপনাকে দেখাচ্ছি এগুলো সারা বিশ্বে ভাইরাল হয়েছে। প্রথমে দেখুন, সৌদি আরবের সম্মানে যে দাওয়াত ট্রাম্প দিয়েছেন সেখানে ইলন মাস্ক ও বিখ্যাত ফুটবলার তারকা রোনালদো উপস্থিত ছিলেন। আমেরিকার বহু ধনী প্রভাবশালী ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দৃশ্যগুলো সামনে আসার পর বহু প্রশ্ন উঠছে, সৌদি আরব কি এখন আমেরিকার সবচেয়ে বড় মিত্র হয়ে গেছে? ইলন মাস্ককে যখন এই ভোজন সভায় দেখা গেল তখনই সন্দেহ জাগে। তদন্ত করে জানা গেল ইলন মাস্ক সৌদি আরবে 500 মেগাওয়াটের বিশাল স্টোরেজ সেন্টার নির্মাণ করবে। অর্থাৎ সৌদির ভেতরে মাস্ক তার বড় একটি প্রকল্প শুরু করতে যাচ্ছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন মোহাম্মদ বিন সালমান চান সুদানের সিজফায়ার হোক, তাই এ বিষয়ে তারা একসঙ্গে কাজ করবেন। আল্লাহ এই ক্ষেত্রে সৌদি আরবকে সফলতা দিক। এখন দিচ্ছি আজকের নয়, পুরো সপ্তাহের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। যখন ইলন মাস্ককে এই দাওয়াতে দেখা গেল তখনই নানা আলোচনা শুরু হয়ে যায়। ক্যামেরা যখন জুম করল, আপনারাও জানেন এমন হয় যখন কোনো অনুষ্ঠানে যান এবং স্টেজে খুব গুরুত্বপূর্ণ কেউ বসে থাকেন, তখন তারা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলেন আপনি তাদের ঠোঁট দেখে বোঝার চেষ্টা করেন ওরা কি কথা বলছে। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে, তাই না? ঠিক সেভাবেই আমেরিকান ক্যামেরা যখন ইলন মাস্কের ঠোঁট জুম করল তখন এক্সপার্টরা যে লিপ রিডিং করেছেন তা আপনারা স্ক্রিনে দেখুন। আমেরিকান মিডিয়াও নিশ্চিত করেছে ইলন মাস্ক তার পাশের লোককে জিজ্ঞেস করছিলেন, বিন সালমান কি একজন সন্ত্রাসী? হ্যাঁ, এটাই হলো এক্সের মালিক, টুইটারের মালিক ও টেসলার মালিক এখন ইলন মাস্কের চিন্তাভাবনা। এটাই হলো আজকের বিশ্বের বিলিয়নিয়ারদের মানসিকতা। ভাবুন, মোহাম্মদ বিন সালমানকে পর্যন্ত সন্ত্রাসী ভাবছে। ইলন মাস্ক কি জানে না যে সে যাকে সন্ত্রাসী বলছে তিনি একটি দেশের রাজা, প্রিন্স, যিনি দেশ চালাচ্ছেন? চলুন সামনে এগোই। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতে গিয়ে সৌদি আরবকে বলেন, তোমরা এখন আমাদের আরও কাছাকাছি, এখন তোমরা অনেক বেশি নিরাপদ, কারণ আমরা তোমাদের উপর কালো মেঘ সরিয়ে দিয়েছে। ইরানের যে নিউক্লিয়ার ক্ষমতা ছিল আমরা তা দুর্বল করেছি। ইরানকে দুর্বল করে আমরা মধ্যপ্রাচ্যের উপর থাকা অন্ধকার সরিয়ে দিয়েছি। But you had a great relationship with me and now it's as good as it was, and probably even better if you think about it, because we took the dark cloud away from your country. It was called Iran and its nuclear capability, and we obliterated that very quickly and strongly and powerfully. গাজায় আবার হামলার সম্ভাবনা আরও বেড়ে গেছে, কারণ খবরগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে। আমেরিকান ডেলিগেশন হামাসের ডেলিগেশনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু নেতানিয়াহু আমেরিকার উপর এত চাপ সৃষ্টি করেন যে আমেরিকান ডেলিগেশন হামাসের সঙ্গে বৈঠক বাতিল করে দেয়। অন্যদিকে হামাস যাকে ধরেছিল যে পানি সরবরাহকারীকে তারা বলেছিল গাদ্দার, 24 ঘন্টা তদন্তের পর তাকে হামাস মুক্তি দিয়েছে। এদিকে ইসরায়েলের পার্লামেন্ট একটি বিল পাশ করেছে। পার্লামেন্টে এমনভাবে বিল পাশ হচ্ছে যেখানে বিলের ভেতরে এই দাবি করা হচ্ছে যে UNRWA মানবাধিকার ও মানবতার জন্য কাজ করা যে সংগঠন ফিলিস্তিনে কাজ করছে, গাজায় কাজ করছে, তাদের অফিসে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে, যাতে তারা বাধ্য হয়ে গাজায় কাজ করা বন্ধ করে দেয়। ওদিকে আমেরিকা ঘোষণা করেছে যে আগামী 2 মাসের মধ্যে আন্তর্জাতিক সামরিক বাহিনী ইন্টারন্যাশনাল মিলিটারি ফোর্স গাজার ভেতরে মোতায়েন করা হবে। এদিকে গত 2 দিনের মধ্যে লেবাননে হামলা করে ইসরায়েল 20 জনেরও বেশি সাধারণ মানুষকে, শিশু, বৃদ্ধ, মহিলাকে হত্যা করেছে। এই ঘটনায় লেবানন UNSC এর জরুরি বৈঠক ডেকেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।